জনাব মামুনুল হক যেগুলি বলছেন সেগুলি ইসলাম না। মনে করেন যে সারা জীবনে উনি বেতন পেতেন হয়তো 3 কোটি টাকা, উনি 6 কোটি টাকার বাড়ি কিনে ফেলেছেন। এবং এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো। সো পোশাকে আশাকে আলোচনায় নাই গেলাম, আমার মনে হয় সেটাই সেফার। আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট সম্পর্কে যে মন্তব্যগুলি করেছেন, আমার মনে হয় উনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি বা যাওয়ার সুযোগ হয়নি, তাই উনি সেটা জানেন না। খালেদ সাহেব যে ভাষা ডিপার্টমেন্টগুলির কথা বললেন, সেটার সাথে পার্সিয়ানও আছে, ফার্সির কথা বলেছেন জি, আর পার্সিয়ান আছে, কিন্তু ওদিকে আবার সংস্কৃত ডিপার্টমেন্ট আছে। আমরা কিন্তু হ্যাঁ, যদি বলবেন যে এইদিকে 5টা আছে ওদিকে একটা কেন, ওদের এই একটা নিয়েই পালিয়ান সংস্কৃত পাচ্ছি, আর তো ভাষা পাচ্ছি না, বাট আমরা অন্যান্য এশিয়ান মানে অন্যান্য ভাষা শিখাচ্ছি, উর্দু শিখাচ্ছি, জাপানিজ শিখাচ্ছি। সো আমার মনে হয় কি এই ধরনের সুইপিং কমেন্ট না করাই ভালো। আমি যেটা সম্পর্কে জানি না, আমি সেটা নিয়ে এত জোর দিয়ে আমি কথা বলবো না। আর কিছু কিছু হারিয়ে যায়। কিন্তু আপা এই প্রশ্নটা তো আপা একটু প্রশ্নটা করি, সরি আপা আপনি বলেছিলেন যে আপনাকে ইন্টারাপ্ট না করতে, কিন্তু এই প্রশ্নটা করি, আপনি কি এটা দেখতে পান না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে একটা জায়গার তো একটা মানে টোন থাকে, তাই না? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসছেন তাদের মধ্যে কতজনকে আমরা জনাব মামুনুল হকের মতো পোশাক আশাক পরতে দেখি? তাদের মধ্যে অনেকেও এই প্র্যাকটিসটা করতে চাইলেও যে তারা অনেকে করতে পারছেন না, সেইটাও কি একটা স্টিগমা তাদের উপর চাপানোর চেষ্টা করা হইতেছে কিনা? মানে যারা ধরেন দাড়ি রাখতে চান, টুপি পরতে চান, পাঞ্জাবি পায়জামা পরতে চান, লম্বা ঢোলা আলখাল্লা জব্বা পরতে চান, সেইটা তাদের উপর আসলে চাপানো হয় কিনা একটা স্টিগমা যে না তুমি এখানে ফিট ইন করো? এটা না কোনো ইনস্টিটিউশনাল ডিসিশন না, এটা হচ্ছে শিক্ষক টু শিক্ষক ভ্যারি করে। যেমন কিছুদিন আগে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির একজন শিক্ষকের সম্পর্কে অভিযোগ উঠেছে যে উনি পোশাক আশাক নিয়ে অনেক কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে আমার বিভাগের কথা বলতে পারি, আমি ইংরেজি বিভাগের শিক্ষক। আপনারা জানেন আমরা ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে অনেক কিছু পড়ি, আমরা মিথোলজি পড়ি, হিন্দু মিথোলজি, গ্রিক মিথোলজি, অনেক কিছুই পড়ি, কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে তো কেউ আমাকে বাধ্য করছে না। আমাদের ক্লাসগুলিতে মোটামুটি ছেলে মেয়ের রেশিও 50-50 না হলেও কাছাকাছি। তো যেসব মেয়েরা আছে ইদানিং অনেককে দেখা যায় যারা হিজাব পরেন। হিজাব পর্দা এক জিনিস না, আমি সেই বিতর্কে যেতে চাই না। আমি তাদেরকে আমার মতো শিক্ষকেরা, আমরা হয়তো একটু লিবারেল ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষকরা, আমরা কখনোই কিন্তু এই ধরনের কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি না। কারণ একজন কি পোশাক পরবে, কোন ধর্মে বিশ্বাস করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যতক্ষণ না এমন একটা পোশাক পরবে যেটাতে শালীনতার সীমা লঙ্ঘিত হয়, আমি তাকে কেন এটা বলবো? আমাদের স্টুডেন্টরা জিন্স পরে আসছে, টি শার্ট পরে আসছে, আলখেল্লা পরে আসছে, বোরখা পরে আসছে, এবং আপনারা হয়তো জানেন না ইংরেজি বিভাগে এখন প্রচুর মাদ্রাসার ছেলে পড়ে, প্রচুর। মানে একবার আমার ক্লাসে প্রায় 40 জনের মতো স্টুডেন্ট ছিল এবং তার 30-35% ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। এবং অনেকে শুনলে আরো অবাক হবেন যে ইদানিং আমি বুঝতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে মাদ্রাসা শিক্ষা তো ইংরেজির উপর অনেক জোর দেওয়া হয়, কারণ ইংরেজি বিভাগে আসা কিন্তু চারটিখানি কথা নয়, আর অনেকের সাথে কম্পিট করে আসে। রাইট। তো এতে আমি অনেক খুশি যে ওনারা শিক্ষার এবং বিশেষত ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছে। তো তারা কি পড়ে আসলো না আসলো, এটা বিচ্ছিন্নভাবে যদি 2-1 শিক্ষক বলে থাকেন অবশ্যই এটা আপত্তিজনক। সেই জায়গায় হলে আমিও আপত্তি করতাম, কারণ আমি কি পড়বো না পড়বো সেটা আমার বিষয়। কিন্তু যখন জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, আমি 2007 সালে হজ করে এসেছি এবং আমি জানি যে হজের সময় মুখের এতটুকু জায়গা ভিজিবল হতে হয়, বাধ্যতামূলক। আমাদের কিছু খুবই কম, বাট কিছু ছাত্রী আছে একদম এইরকম করে ঢেকে আসে, শুধু 2টা চোখ দেখা যায়, তাদের হাত মোজা পরা থাকে, পা মোজা পরা থাকে, যেটা আমাদের ধর্মের রিকোয়ারমেন্ট বলে আমি কোথাও পড়িনি। আমি এগুলো নিয়ে কিছুটা লেখাপড়া করি। এবং ভাইবার সময় আপনি যদি আপনার নিকাবটা না সরান, তাহলে কিন্তু আপনার আইডির সাথে, আপনার আইডি কার্ডের সাথে আপনার চেহারা আমি মিলাতে পারছি না। তো এগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয়
কিন্তু পোশাক আশাকের ব্যাপারে, চিন্তাধারার ব্যাপারে, সব ব্যাপারে আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এইটা একজনের বা সমাজের বা দেশের জন্য ক্ষতিকারক না হয়। তাসনিম আপা, আর আপনাকে ইসলামের কথা যদি আমরা বলি, তাসনিম আপা, জি আপনি শেষ করবেন। জি আপনি শেষ করছিলেন, সরি আপনি শেষ করেন, সিস্টেমের কথা বলছিলেন। জি, আমরা যদি ইসলামের কথা বলা আর সেটা নিজের জীবনে ধারণ করা কিন্তু দুই ইস্যু। আমাদেরকে ইসলাম শিখায় নম্র হতে, ভদ্র হতে, অন্যের সাথে ভালো আচরণ করতে। ইসলামে বলা হয়েছে একজন মানুষের প্রতি, একজন মানুষের দিকে হাসলে সেটাও এক ধরনের সাদকা। ওকে, আমরা কি সেগুলো করি? আমার মনে হয় আপা চেঁচামেচি করি, তাদেরকে আমরা ইসলামের বাঘ, ইসলামের সিংহ এসব টাইটেল দেয়া হয়। তো আমরা নিজেদের মধ্যে কতটুকু ইসলাম পালন করি যে আমি রাষ্ট্রধর্ম ইসলাম চাই, এটাই আমার প্রশ্ন। আপা আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জনাব মামুনুল হকের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ইসলামের দৃষ্টিতে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বাহ্যিক বাহ্যিকভাবে তার পোশাক আশাকের পাশাপাশি ঘুষ, দুর্নীতি, সুদকে আমরা আসলে বর্জন করছি কিনা, যেগুলিকে আমরা আসলে ফান্ডামেন্টাল ধরে আসছি, সেটা ক্ষেত্রে আপনার কি মতামত, এবং সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি তাদের কিছু বক্তব্য এরকম তুলনা করা হচ্ছে যারা একসময় ক্ষুদ্র ঋণ নিয়ে, সুদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছিলেন, তারা আবার তার প্রশংসা করছেন। বক্তাদের একটি অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কিনা, এবং আপনারা যে ইসলামকে, যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে, যেটা এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে, মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে জনাব মামুনুল হক যেগুলি বলছেন সেগুলি ইসলাম না, আরেকজন বলছেন যে ওইটা যারা বলছেন তারা কাফের। ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটাকে আমরা ফান্ডামেন্টাল ধরবো, জনাব মামুনুল হক। আসলে অনেকগুলো মানে এখন বিষয় আমার সামনে আলোচনার জন্য, সময় কতটুকু পাবো আমি জানি না। মিসেস মাহবুব সাহেব তো উনি বললেন যে ওনাকে মনে হয় সময় কম দেয়া হচ্ছে। আমি আসলে শুরুতেই বলেছিলাম যে আসলে বিতর্কের আলোকে আমি কথাগুলো বলতে চাইনি। প্রথম যে প্রসঙ্গটা আপনারা দুজনই আলোচনার মধ্যে আনলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বুয়েটের ক্যাম্পাস যেই স্পেসিফিক যেই কথাটা আমি বলেছি, আপনারা খবর নিয়ে দেখেন, গত 1 মাসের ব্যবধানের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিরাতুন নবী অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয়েছে, এবং এই অনুষ্ঠানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন পরে এই ধরনের একটা অনুষ্ঠানের একটা মানে ব্যতিক্রমী আয়োজন হিসাবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে খুব তারা উৎসাহিত করেছে। সেম একই ধরনের অনুষ্ঠানের অনুমতি চেয়ে বুয়েটের ছাত্ররা বুয়েটের প্রশাসনের কাছ থেকে অনুমতিটা পায়নি। আপনারা যে দৃষ্টান্তগুলো এনেছেন সেটা হলো একাডেমিক যে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে, আরবি ভাষা সাহিত্য আছে, উর্দু আছে, ফার্সি আছে, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ বা একটা সাবজেক্ট হিসাবে পড়াশোনার বিষয়ে আমি এই জায়গাটা আমার প্রশ্ন ছিল না। আমার প্রশ্ন হলো যে বিগত 50 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির নামে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো কার্যক্রম পরিচালনা করার সুযোগ আপনারা দিয়েছেন? ইসলামী কোনো সংগঠনকে দেওয়া হয়নি। এই জায়গাটার আমি ইসলামী রাজনৈতিক চর্চার যে সুযোগটা থেকে ইসলামপন্থীদেরকে চরমভাবে বৈষম্যমূলক ভাবে তাদেরকে দমন করা হয়েছে। মামুন ভাই একটা ছোট্ট প্রশ্ন কি করতে পারি, যে ধরেন আপনি যে, আমি কথাগুলো শেষ করি। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় বিষয় যেটা ম্যাডাম বললেন যে এই যে পোশাকের যে বিষয়, আমি কিন্তু পোশাকের যে বিষয়টা বলেছি সেখানে আমি সুনির্দিষ্টভাবে একটা কথা বলেছি, সেটা হলো এই যে আমরা যারা ইসলামকে রাজনৈতিকভাবে আমরা রাজনীতিটাও যারা ইসলামের আলোকে করতে চাই, আমরা মনে করি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, সকল পূর্ণটাই ইসলামকে মানতে হবে। আমি ব্যক্তিগত জীবনে ইসলামকে মানবো, আমি ব্যবসার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না, অথবা রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না। ইসলামকে এভাবে খণ্ডিত আকারে মানার কোনো সুযোগ আল্লাহর কোরআন দেয়নি, বরং পরিপূর্ণভাবে ইসলামকে, যারা পরিপূর্ণভাবে ইসলামকে মানতে চাই, এবং বিশেষ করে যারা আমরা রাজনীতিতে ইসলামকে অনুসরণ করতে চাই, আমাদের উপর রাষ্ট্রীয় যে দমন পীড়ন চালানো হয়েছে সেটা অন্য কোনো আদর্শিকভাবে রাজনীতি যারা করে, আদর্শিক কারণে অন্য কারোর উপরে সেই বৈষম্যটা বাংলাদেশে অতীতে হয়নি। এই জায়গাটার কথা বলেছি। আপনারা বিষয়টা বারবারই আপনারা আলোচ্য বিষয়টা ভিন্ন দিকে নিয়ে, না আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় বিষয় আমি বলি আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জায়গায় আমি আসি। যে